cut your throat and pluck your eyes with a knife that was so sharp. Your blood is red, your last tears are true, but they started to laugh when I was stabbing you. যাকে ছড়া কাটতে শুনলেন এতক্ষণ, ওর নাম ইভানা। ওরই গল্প শুনবেন আজ শ্রেয়মের কলমে। আরও অনেক ছড়া শোনাবে ইভানা। না, শিশু কণ্ঠের আধো বুলিতে যে ছড়া মন ঠান্ডা করে দেয় তেমনটা এবার হবে না, বরং আশা করছি ভয় পাওয়ার সম্ভাবনা বেশ ভালো রকম আছে। এর আগে আপনারা শ্রেয়মকে পেয়েছেন খেপি বামনির বাঁকের কো অথর হিসেবে, অর্থাৎ এই ধরনের গল্পে যে সে সিদ্ধহস্ত আশা করি বুঝতেই পারছেন। চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, শ্রেয়মের লেখা ভয়ের গল্প ইভানা। लेकिन बाबू और अंदर तो अपनी और रहने का जगह पाबेन नहीं, यहाँ पे भी नहीं है। बोरंग में एक रहने का टीला था, लेकिन वो तो আপনারা পেরিয়ে চলে এসেছেন। তাড়াতাড়ি একবার उधर গিয়ে দেখে আসুন বাবু সাহেব, लेकिन और आगे गलती से भी যাবেন না। হিন্দি বাংলা মেশানো ভীতু ভীতু গলায় কথাগুলো বলতে বলতে লোকটা ওর প্রায় ভেঙে পড়া গুমটি দোকানটার ঝাঁপটা ঝুপ করে ফেলে দিল। তারপর মুখটা রনর একদম কানের কাছে এনে ফিসফিস করে বলে উঠল, सुनिए बाबू साहब, ये जगह ভালো না আছে। सूरज डूबर पहले पालिए जान, तुरंत भाग जाइए। আর কিছু আমি বলতে পারবে না, सिर्फ এইটুকু বলছি, आपका बच्ची बहुत सुंदर আছে, वो आ जाएगी। আর দাঁড়ালো না বুড়ো লোকটা, যেন এই কথাগুলো বলতেও ভয় করছে ওর। শুধু উল্টো পথ ধরার আগে একবার ভয়ার্ত চোখে তাকালো রনর পাশে দাঁড়িয়ে থাকা তোফার নিষ্পাপ মুখখানার দিকে। ছোট্ট বছর দশেকের মেয়েটা ওর ডাগর হরিণ চোখ দুটো বন্ধ করে মুখ গুজে দিল মায়ের কোলে। ভয় পেয়েছে মেয়েটা এসব শুনে। রন শক্ত করে ধরে নিল মেয়ের হাতটা, বিড়বিড় করে বলে উঠল, আরে ছাড়ুন, এরকম হোটেলের দালালি আমার ঢের দেখা আছে। সব মানুষও সবে ভয় খায় না, সালা যত সব কমিশন খাওয়ার ফন্দি। ভয় দেখিয়ে কাছের কোনো হোটেলে খদ্দের পাঠালে তার থেকে কিছু টাকা আসবে। এই ভাঙা দোকানে কারো সংসার চলে নাকি? যাই হোক, চল চল তোষা, গাড়িতে ওঠ। সামনে কোনো না কোনো আস্থান আমরা ঠিকই পেয়ে যাব। ততক্ষণে লোকটা পিচ রাস্তার পাশ দিয়ে নেমে যাওয়া সরু জঙ্গলে পথ ধরে ধীরে ধীরে তাদের থেকে আরও দূরে সরে যাচ্ছে। হাঁটা না থামিয়েই দূর থেকে গলা তুলে বলল সে, आखिरी बार बता रहा हूँ बाबू साहब, और आगे जाबेन ना, ये जगह भालो ना, वो आ जाएगी। বুড়োর কথাগুলো চরম বিরক্তির সাথে ছুঁড়ে ফেলে দিয়ে গাড়িতে স্টার্ট দিল রণ। এখন ভর দুপুর, মাথার উপর সূর্য জ্বলছে তার নিজস্ব তেজে। ডুবতে এখনও মোটামুটি অনেকটাই দেরি আছে। সূর্যের কিরণের এ এক অপরূপ মহিম শক্তি, নিজের তেজে কখনো মানুষের আশার আলো নিভতে দেয় না। যতক্ষণ সূর্য আছে ততক্ষণ আশাও আছে। সবুজ শাড়ি পরা সদ্য বিবাহিত যুবতীর একচিলতে সিঁথির মতো লালচে পাতায় মোড়া কালো পিচের রাস্তা দিয়ে ঘরঘর শব্দে আবার ছুটতে শুরু করল
তাদের মোটর। গন্তব্য আরও অজানা কোনো গহীনে। সুন্দর ছোট ছোট সবুজ টিলা পাহাড়গুলোর বুক চেরা রাস্তা বেয়ে ছুটে চলার বেশ খানিকক্ষণ পর হাতঘড়িটার দিকে একবার তাকালো রণ। বিকেল 4:30। প্রকৃতির নেশায় ফুরুত করে উড়ে গিয়েছে বেশ খানিকটা সময়। পাহাড়ি এলাকাটায় সন্ধ্যাটাও নামে সমতলের থেকে বেশ কিছুটা আগেই। এদিকে আবার গাড়ির ফুয়েল মিটারটাও নিম্নগামী হচ্ছে ধীরে ধীরে। পাশে খুলে রাখা কালচে পুলওভারটা গায়ে জড়িয়ে নিল রণ। সেই সঙ্গে চলমান গাড়ির গিয়ার তরতর করে দুঘর নামিয়ে চিন্তিত কণ্ঠে সে বলল, এত ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? চারদিকে তো পাইন গাছের জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আর এদিকে নো ডিজিটাল অ্যাক্সেসরি ট্যুরের চক্করে শালা ফোনটাও নিয়ে আসা হয়নি। সত্যি এবার যে কোনো মুহূর্তে চারিদিকে ঘন অন্ধকার নামলো বলে। সেই সাথে নিত্যসঙ্গী হবে চাপচাপ কুয়াশা। তখন পাহাড়ি পথ বেয়ে গাড়ি ছোটানো এক প্রকার অসম্ভব। কেন জানি না মনটা বলছে আর একটু এগোলেই থাকার মতো বাড়ি পেতে পারিস। খোলা জানলা দিয়ে আলো আধারিতে মোড়া চলমান গাছগুলোর দিকে তাকিয়ে কিরকম যেন আনমোনাভাবে এই কথাটা বলল তোরসা। তার যেন হঠাৎ করেই জায়গাটা ভারী চেনা চেনা লাগছে। যেন এই পরিবেশ, এই শ্যাওলা ধরা গাছগাছালি, দূরের ওই পাহাড় শ্রেণী, চারধারের স্তব্ধ বাতাস, সবের সঙ্গেই তার বহুকালের দেখাশোনা। ওর মনে এখন উত্তেজনার উথাল পাতাল চলছে। আর তার বেশিরভাগটারই জন্ম এমন নির্জন একটা জায়গায় ছুটি কাটাতে আসার কারণটার পিছনে। সেই কারণটা রণ জানে না। তোরসা ইচ্ছে করেই বলেনি। এসব অচেনা অজানা জায়গায় ঘুরে বেড়ানোর অ্যাডভেঞ্চারের বড় নেশা রণর। গাড়ি নিয়ে বোরঙে আসার কথা বলতে এক কথায় রাজি হয়ে গিয়েছিল। তাই জিজ্ঞেসও করেনি বিশেষ কিছু। করবেই বা কখন? ওর সময় কোথায় তোরসার সাথে কথা বলার? এখানে একবার ঘুরে যাওয়ার কথা ওকে অর্ণব বলেছিল। অর্ণব নামটা মনে পড়তেই মনটা অন্যদিকে ঘুরিয়ে নিল তোরসা। কারণ ও জানে অর্ণবের কথা বেশি ভাবলেই রণর প্রতি একটা চূড়ান্ত বিতৃষ্ণায় ভরে যাবে ওর মনটা। অর্ণব কলেজ জীবনে তোরসার অনুরাগী, যদিও তোরসা বিশেষভাবে কোনোদিনই আমল দেয়নি ব্যাপারটায়। বরং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত প্রেম যন্ত্রণায় প্রতিনিয়ত কাতরাতে থাকা অর্ণবকে দেখে। কারণটা অবশ্যই রণ। ঝাঁ চকচকে চেহারার, চোখ ঝলসে দেওয়া ব্যাংক ব্যালেন্সের রণ। সুন্দরী স্মার্ট তোরসার অনুরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম। ছেলেটাকে দেখেই তোরসার মাথা ঘুরে গিয়েছিল, হয়তো বয়সের দোষেই। অর্ণবকে যেন বড্ড বিরক্তিকর মনে হতো তখন। অর্ণব একবার নয় বারবার নিজের ভালোবাসার কথা জানানোর চেষ্টা করেছে তোরসাকে। শেষের দিকটায় তো আর সহ্যই হতো না ওকে তোরসার। একবার তো কি সামান্য একটা কারণে ওকে চড়ও মেরে বসেছিল তোরসা। অর্ণবের চোখ ফেটে জল এসছিল সেদিন, দেখেও দেখেনিও। আজ যেন চোখ বুঝলেই সেই ভিজে চোখে দাঁড়িয়ে থাকা হতভম্ব ছেলেটার মুখখানা মনে পড়ে যায়। যদিও জানে মনে পড়তে বড্ড দেরি হয়ে গেছে। মাঝে মাঝে মনের ভেতর সেই জন্য ভারী অনুশোচনাও হয়। ছেলে মানুষ ওর জন্য পাগল অর্ণবের। ওকে খুশি রাখার প্রতিটা মুহূর্তের চেষ্টার কথা ওকে কুড়ে কুড়ে খায় মাঝে মাঝে। আর তখনই রণর জন্য ঘেন্নার পাহাড়ে আরও কয়েক স্তূপ মাটি পড়ে যায়। তোরসার আর সহ্য হয় না ওকে। আজ এতদিন পর তোরসা দিনের আলোর মতো দেখতে পায় টাকা ছাড়া জীবনসঙ্গী হওয়ার বিন্দুমাত্র যোগ্যতাও নেই রণর। বেশ কিছুদিন হয়ে গেল তার কোনো দরকারে কর্ণপাত করার প্রয়োজনটুকু মনে করে না রণ। একটা মুহূর্ত সময় দিতে পারে না কয়েকটা কথা শোনার জন্য। একে ভালোবেসেছিল তোরসা। ওর প্রত্যেক রাতের অদ্ভুত স্বপ্নগুলোর কথা
কতবার ওকে বলেছে তোরসা, কতবার, কিন্তু প্রতিবারই হয় রণ কানেও তোলেনি, নয় পাগলামি বলে হেসে উড়িয়ে দিয়েছে। শারীরিক বা মানসিক দুই দিক থেকেই তোরসা কতটা ভেঙে পড়েছে চোখেও পড়ে না রণর। রাত্রের ঘুমকে এখন তোরসা এক প্রকার ভয় পায়। সে জানে চোখের পাতা বুঝলেই বাবার সিনেমার পর্দার মতো ভেসে উঠবে কিছু অগোছালো ছবি, অনেক ভেবেও যার কোনো নির্দিষ্ট অর্থ খুঁজে পাওয়া যাবে না। আর এমন একটা পরিস্থিতিতেও রণর ওর জন্য একটু সময় নেই। আর ঠিক তখনই ওর পাশে এসে দাঁড়িয়েছে অর্ণব। রণর থেকে যে পাশে দাঁড়ানোর চেষ্টাটুকু কখনো পায়নি তোরসা, তার শত গুণেই ওকে দিয়েছে অর্ণব। ওদের জীবনের তেতো মুহূর্তগুলোর কথা যেন একেবারে ভুলেই গেছে ও। ভুলে গেছে মাঝের এতগুলো বছর তোরসা কোনো রকম যোগাযোগ রাখেনি ওর সঙ্গে। বড় আফসোস হয় অর্ণবের মুখের দিকে তাকালে তোরসার, কিন্তু আর তো করার নেই কিছু। হঠাৎই তোরসার চিন্তায় ব্যাঘাত ঘটল। এই ফাঁকা রাস্তাতেও রণ রীতিমতো জোরে গাড়ির ব্রেক কষেছে। একটা ঈষৎ ক্যাঁচ শব্দে গাড়ি খানিক ছেঁচড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সেই সঙ্গে হর্নের জোরালো শব্দে মুহূর্তের জন্য চারিদিকের পাহাড়ি নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। ছিটকে উঠল পিছনের সিটে বসে থাকা মা মেয়ে। দুজনেরই মাথা বেশ জোরে ঠুকে গেল গাড়ির ফ্রন্ট সিটের সঙ্গে। তোরসার লাগেনি বিশেষ। নিজেকে কোনো মতে সামলে তোফাকে তাড়াতাড়ি বুকে জড়িয়ে নিল। লাগেনি তো মা? তোফা দুধারে ঘাড় নাড়ল। মা তাকে বলেছে, ভালো মেয়েদের ছোটোখাটো কিছুতে কোনো কষ্ট হয় না, তারা শক্তিশালী হয়, তাকেও শক্তিশালী হতে হবে। তোরসা হেসে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে কি যেন বলতে যাবে, হঠাৎ রণর চিৎকারে চমকে উঠল। এই এই সামনে সামনে ওটা কে? তোরসা ভালো করে দেখল সামনের কাঁচটার দিকে। সত্যি তো, গাড়ির প্রায় উপরে উঠে পড়ে সামনে এক আবছা লম্বাটে ছায়ামূর্তি দাঁড়িয়ে। দ্রুত হাতে গাড়ির ডিপার সুইচটা অন করল রণ। আরে এ তো কোনো পাদ্রী মনে হচ্ছে। জামা কাপড় দেখে তো তোরসা, দেখ। তোরসারও তাই মনে হচ্ছে। মূর্তিটার সারা শরীর ঢলঢলে কালো আলখাল্লায় ঢাকা, মাথায় অদ্ভুত একটা বড় টুপি, অর্ধেকটা মুখ তাতেই ঢাকা পড়ে গিয়েছে। একটা আশার আলো রণর চোখে ঝিলিক দিয়ে উঠল। পাদ্রী যখন আছে তাহলে আশেপাশে কোনো চার্চ বা চ্যাপেল নিশ্চয়ই আছে। ওনাকে বলে আজ রাতটুকুর জন্য একটু থাকার জায়গা চাইলে কেমন হয়? এইরকম জনশূন্য রাস্তায় এমন অদ্ভুত একটা লোককে দেখে যতটা অবাক হওয়ার কথা ছিল তোরসার, ততটা কিন্তু ও হলো না। বরং ওর মনের মধ্যে চাপা উত্তেজনার দমকটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। তাও যথাসম্ভব ঠান্ডা গলায় ও বলল, উনি কি রাজি হবেন? আহা, বলেই দেখা যাক না। হয়তো একটু জোরাজুরি আর কিছু টাকা দিলেও দিতে হতে পারে, কিন্তু থাকার একটা জায়গা তো পাওয়া যাবে রে বাবা। রণ সশব্দে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। একটা ব্যাপার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল তোরসা। কেন কে জানে, তোফা সেই তখন থেকে একই রকম নির্বিকারভাবে তার গা ঘেঁষে জড়সড় হয়ে বসে রয়েছে, যেন কোনো কিছুকে ভয় পাচ্ছে। তোরসা জিজ্ঞেস করল, কি গো তোফা মা, এমন চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে? তোফা হঠাৎই চমকে উঠে দুহাতে জড়িয়ে ধরল মাকে। আমার ভয় করছে মা, মা আমার ভয় করছে। এখানে আমার ভালো লাগছে না। বাপি গাড়ি থেকে বের হতেই দেখো দেখো জানলার বাইরেও আবার এসেছে। ও অনেকক্ষণ ধরে আমাদের উপর নজর রেখে চলেছে। মা, মা তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলো না বাপিকে। মা চলে যেতে বলো। ডুকরে কেঁদে উঠল তোফা।
মেয়েটার গলায় কি যেন ছিল। হঠাৎ গায়ে কাঁটা দিয়ে উঠল তোরসার। অন্ধকার গাঢ় হতে শুরু করেছে এতক্ষণে। মেয়েকে আরো শক্ত করে বুকে আঁকড়ে নিয়ে যথাসম্ভব স্বাভাবিক গলায় ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তোরসা বলল, কই মা, কেউ তো কোথাও নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। ভয় পেতে নেই। না মা, ও আছে, ও আমাদের দেখছে। ও ও হাতে একটা নোংরা টেডি পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে একভাবে সেই তখন থেকে। ওই দেখো না, জানলার দিকে দেখো। তোফা মায়ের বুক থেকে মুখ না তুলেই একটা আঙুল বাড়িয়ে দিল তোরসার পাশে জানলার দিকে। ওই ওই দেখো দেখো, একটা বাচ্চা মেয়ে সাদা জামা পরে, হাতে একটা ছেঁড়া টেডি পুতুল। প্রবল অনিচ্ছা সত্ত্বেও একবার ঘাড় ঘুরিয়ে জানলাটার দিকে তাকালো তোরসা। তারপর ঘুরে বসে মেয়ের মাথায় চুমু খেলো একটা। পাগলি মেয়ে একটা, কিচ্ছু নেই ওখানে। ওটা তোমার মনের ভুল। একদম ভয় পেও না। তুমি না বড় হয়ে গেছো, আমি তো আছি তোমার সঙ্গে। তোফা কি বুঝলো তোফাই জানে, কিন্তু তোরসা বুঝল। ওর নিজের বুকের ভেতরটা ঠিক বরফের মতোই ঠান্ডা হয়ে আসছে। তোফা একটা শব্দ ভুল বলেনি। ওর দেওয়া বর্ণনা তার একদম চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল এই একটু আগেই। হয়তো ঘাড় ফেরালেই দেখতে পাবে তাকে। বাচ্চা মেয়েটা এখনো ওখানেই দাঁড়িয়ে, বা হয়তো দাঁড়িয়ে নেই। ধীরে ধীরে সব মিলে যেতে শুরু করেছে। প্রথমে পাদ্রী, তারপর এই মেয়ে। তোরসা আগেও দেখেছে এই মেয়েকে স্বপ্নে, সেই একই সাদা জামা পরে, হাতে সেই গলা ছেঁড়া টেডি পুতুল নিয়ে। তোরসা জানে, ওই মেয়েও জানে তোরসা এখানে কেন এসছে। তোরসা ওর খোঁজেই এসছে। হঠাৎ তোরসাকে আরেকবার ভীষণ চমকে দিয়ে গাড়ির দরজাটা খুলে ভেতরে ঢুকে বসলো রণ। ওর এই চমকে ওঠাটা ওর নজর এড়ায়নি। হাতে হাত ঘষতে ঘষতে রণ জিজ্ঞেস করলো, আচ্ছা, কি হয়েছে বলতো তোর? সেই তখন থেকে কি এত ভেবেই চলেছিস? হ্যাঁ? তোরসা উত্তর দিল না। রণ নিজেই আবার বলল, যাকগে, শোন, একটু এগিয়ে একটা চার্চ আছে, ওখানকার ফাদার ওই ভদ্রলোক। আমরা চাপে পড়েছি শুনে এক কথায় বললেন ওর সঙ্গে চার্চে চলে আসতে। ভালো লোক। চ, আজকে রাতের মতো একটা থাকার ব্যবস্থা হলো। গাড়িতে স্টার্ট দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে স্টিয়ারিং হুইলে একটা চাপড় মারল রণ। সালা, रहने का जगह नहीं मिलेगा নাকি? হ্যাঁ, এত বড় গর্ধবকে আছে যে ওই মালটার কথায় বিশ্বাস করবে? পিচের রাস্তা থাকা সত্ত্বেও বলছে ভেতরে কিছু নেই। আরে বাবা, রাস্তাটা কি মুখ দেখার জন্য তৈরি করেছে সরকার? এতক্ষণ ধরে নিজের মনের মধ্যে পুষে রাখা অস্বস্তিটাকে দূর করে তাড়িয়ে দিয়ে আবর মনেই হেসে উঠল রণ। তোরসা বিশেষ আমল দিল না। এতক্ষণে রণ যা যা বলে গেল তার মধ্যে নতুন বলতে একটাই শব্দ, চার্চ। নিজের মনে মনে বিড়বিড় করে উঠল, ওই ভাঙা বিশাল বাড়িটা তাহলে একটা চার্চ। সাইনবোর্ড দেখেছিলাম অবশ্য, কিন্তু বুঝতে পারিনি তখন যে কোন ভাঙা বাড়ি, কিসের সাইনবোর্ড? আরে কি কি সব বকছিস নিজের মনে মনে? এই, ঠিক আছিস? রণর বিরক্তি মাখা গলাটা শুনে তোরসা খানিকটা হকচকিয়ে ওঠে। হ্যাঁ, না না না, কিছু না তো। হ্যাঁ, আমি ঠিকই আছি। আমার আবার কি হবে? তোফার দিকে তাকালো একবার তোরসা। গাড়িটা চলতে শুরু করায় একটু শান্তি পেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আচ্ছা, তোরসার পাশে জানলায় কি এখনো? না,
গাড়ি তো চলছে, কিন্তু সে যদি গাড়ির সঙ্গে সঙ্গেই তোরসার আর তাকানোর সাহস হলো না জানলাটার দিকে। একটু ধীরগতিতেই বিশাল টিক আর পাইন গাছের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে একসময় গাড়িটা যেখানে থামলো সেখানেই পিচ রাস্তাটা প্রায় শেষ। হেডলাইটের আলোয় চোখে পড়ল তোরসার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে সেই লম্বা মূর্তিটা। ভদ্রলোক পায়ে হেঁটে এত তাড়াতাড়ি পৌঁছে গেলেন কি করে? সম্ভবত শর্টকাট আছে কোনো। গাড়ির জানলা দিয়ে মুখ বের করলো রণ। ফাদার, বলছি এখানেই তো রাস্তা শেষ, গাড়ি নিয়ে তো আর এগোনো সম্ভব নয়। রণর গলাটা যেন চারপাশের এই পাহাড়ি নীরবতার মধ্যে বড় অস্বাভাবিক শোনালো। কাছেই কোথাও যেন একটা রাতচরা পাখি নিয়ম ভাঙার জন্য কষে ধমক দিল রণকে। ফাদার এগিয়ে এলেন গাড়ির দিকে। বেশি দূর আর নয়, একটুখানি, তোমাদের হেঁটেই আসতে হবে। বহুকাল গাড়ি চলাচল নেই তো, তাই বুঝে গিয়েছে। সে তো হলো, কিন্তু কথাটা শেষ করে ফাদার অমন অদ্ভুতভাবে হেসে উঠলেন কেন তা উনিই জানেন। গাড়ি থেকে নেমে পড়ল ওরা। ফাদার সামনে হাঁটছেন, পিছনে পিছনে ওরা তিনজন। বড় জোরে হাঁটেন ভদ্রলোক। ওরা যতই পা চালিয়ে হাঁটুন না কেন, ফাদারের থেকে 10-12 হাতের দূরত্ব কোনো মতেই কমাতে পারল না। অবশ্য এ রাস্তা ফাদারের চেনা, ওদের নয়, মনে মনে ভাবল তোরসা। রণ বোধহয় কিছু বলতে যাচ্ছিল, সুযোগ পেল না। অবশ্য প্রশ্ন খরচ করে লাভই বাকি। ফাদারের পিছু পিছু আরও কিছুটা এগিয়ে যেতেই একটা ছোট পাইন ঝোপের আড়ালে দেখা দিল অন্ধকারের মধ্যে স্থির এক পেল্লায় স্তম্ভ, আর তার ঠিক পরে সারা গায়ে অন্ধকার মেখে দাঁড়িয়ে রয়েছে একটা বিশাল প্রায় জরাজীর্ণ বাড়ি। তোরসার মুখ থেকে হঠাৎ বেরিয়ে এলো, এই তো, এটাই তো রণ। রণ দুচোখ ভরা বিরক্তি নিয়ে একবার তাকালো ওর দিকে। কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই ফাদার বলে উঠলেন, এখানে কিন্তু খাবার কালকের আগে পাবেন না, আর আলো বলতে শুধু ওই মোমবাতি। একটা ঘর আছে, সেইখানেই 3 জনকে থাকতে হবে। আর সাবধান, ওই ঘরটার বাইরে কিন্তু বেশি না বেরোনোই ভালো। তোরসা আদৌ যেন কিছু শুনতে পেল না। ওর মস্তিষ্ক ততক্ষণে একটা ছবির সঙ্গে মিলিয়ে নিচ্ছে এই বিশাল বাড়িটাকে। এই ঠান্ডাতেও ফোঁটা ফোঁটা ঘাম জমছে ওর কপালে। ও নিশ্চিত এই চার্চটাকে ও আগেও বহুবার দেখেছে। না, দৈহিকভাবে কখনো এখানে আসেনি আগে তোরসা, কিন্তু স্বপ্নে। চার্চের বিল্ডিংটা একদম সামনে হলেও সদরের কাছে পৌঁছতে খানিক ঘুরপথ নিতে হয়, কারণ সামনের এক ফালি বুনো জমি। এককালে এটা সাহেবী বাগান ছিল বোধহয়। বাড়ির সদরের সামনে একটা জংধরা মাঝারি লোহার গেট। ফাদার তাতে একটা মৃদু ঠেলা দিতেই অলস গতিতে এক বিকট কর্কশ শব্দ করে সে খানিকটা প্রবেশপথ খুলে দিল। গেট আর লতাপাতায় ঢাকা একটা সাইনবোর্ডকে পিছনে রেখে এগিয়ে চলল ওরা। কেউ খেয়ালও করল না, ঠিক ওদের পিছনে গেটের সামনের দিকে এক ঝলক হাওয়া যেন এসে ঘরে ঢুকে গেল, আর তার দাপটে 2-1টা লতা সরে গিয়ে মুহূর্তের জন্য ফুটে উঠল সাইনবোর্ডের লেখাটা, বোরং সেন্ট ক্যাথিড্রাল, অ্যাবান্ডান্ট সিন্স 1901। ভেতরে একটা লম্বা কাঠের ব্যালকনি। ব্যালকনিটায় পা রাখতেই ফাদারের হাতে টিমটিম করে জ্বলতে থাকা মোমবাতির আলোটুকুতেও
সবার আগে বড় একটা বাঁধানো ছবি চোখে পড়ল ওদের তিনজনেরই। ছবিটা দেখে আন্দাজ করা যায় কারোর পোর্ট্রেট হবে, তবে পোর্ট্রেটের মানুষটাকে এই আলোয় বোঝা যাচ্ছে না ঠিক। তার উপর বহুকালের ধুলো আঠার মতো জমাট বেঁধে একেবারে অস্পষ্ট করে ফেলেছে ছবিটাকে। এখানে কি ঝাড়পোঁছ হয় না? শুধু ছবি নয়, চারপাশে সব দেওয়াল জুড়ে মাকড়সার বাসা হয়ে রয়েছে। সরু ব্যালকনিটা পার করে একটা প্রায় ভেঙে পড়া কাঠের সিঁড়িতে পা রাখল ওরা। বিশ্রী একটা ক্যাচ করে শব্দ তুলে নিজের বিরক্তি প্রকাশ করল আদ্যিকালের সিঁড়িটা। তোফা বেচারি চারপাশের অবস্থা দেখে মায়ের সঙ্গে ভয়ে মিশে গেছে প্রায়। তোরসার নিজেরও যে ভয় করছে না তা নয়, হঠাৎই প্রচণ্ড জোরে একটা চিৎকার করলো। সবাইকে রীতিমতো হকচকিয়ে দিয়ে রনর ঘাড়ে লাফ দিয়ে পড়ল প্রায়। যদিও সামলে নিতে বেশি সময় নিল না, বুকে হাত দিয়ে একটু হাঁপিয়ে বলল, আউচ! ও মা গো, এটা কি? সরি, মাকড়সা বোধহয়, আসলে মানে দেয়াল থেকে গায়ে উঠে পড়েছিল। ফাদার হাসলেন। আসলে এই ঘরে সশরীরী মানুষ বহুকাল পরে এলো তো, তাই ওরা একটু অবাক হয়ে যাচ্ছে। তোরসার বিরক্ত লাগলো। এই লোকটা কথায় কথায় এমন হাসে কেন? চার্চের ফাদার বলতে যে ব্যক্তিত্বটার কথা মাথায় আসে, ইনি যেন তার ধারের কাছে আসেন না। মন থেকে বিরক্তিটা জোর করে তাড়াতে চেষ্টা করলো তোরসা, কিন্তু গেল না। ওরা ততক্ষণে দোতলায় উঠে এসছে। ওদের উৎপাত সামলে সিঁড়িটা আবার চুপ করে ঘুমোতে গেছে। আবারও একটা দম আটকানো নিস্তব্ধতায় ভরে গেছে চারপাশ। পরিবেশটাকে একটু স্বাভাবিক করতেই যেন একটু গলা খাঁকড়ে মুখ খুলল রণ। বলছি ফাদার, নিচে ওই ছবিটা কিসের? ফাদার যেন অস্বস্তিতে পড়লেন একটু। এখানের জিনিসপত্রে তোমাদের বেশি চোখ কান না দেওয়াই ভালো। জিজ্ঞাসা যখন করেই ফেলেছ, তখন বলছি, ওটা ইভানা স্মিথের পোর্ট্রেট, এই বিশাল সম্পত্তির ছোট্ট মালকিন। ফাদারের গলায় এই প্রথমবার একটা আশ্চর্য তীক্ষ্ণতা খুঁজে পেল রণ। কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু বলতে পারল না। মালকিন শব্দটার মানেও বুঝল না সেভাবে। কোনো ডোনেশনের বিষয় কি? তোরসার সেদিকে বিশেষ খেয়াল নেই। ওর দুচোখ জুড়ে অদ্ভুত একটা আলোর ঝিলিক। জিগস পাজলের একটা একটা করে টুকরো জুড়ে যাচ্ছে ক্রমশ। ও এখন এই মেয়েটার নাম জানে, ইভানা। ওর নাম ইভানা। তোরসার একবার পোর্ট্রেটটা দেখা খুব প্রয়োজন। স্বপ্নে কখনো মেয়েটার মুখ দেখতে পায়নি ও। সবসময় লম্বা সোনালি কোঁকড়া চুলগুলোর নিচে প্রায় ঢাকা পড়ে থাকতো মুখটা। ওই ছবিটায় নিশ্চয়ই দেখা যাবে মুখটা। শুধু মেয়েটার মুখটা না, আরও অনেক কিছু জানতে হবে ওকে। বেশি সময় নেই ওর হাতে, শুধুমাত্র আজকের রাতটুকু। ওপরের তলায় সম্ভবত রয়েছে 3টে ঘর। সরু বারান্দার ওপর ধুলো স্তর দেখে স্পষ্ট বোঝা যায় এখানে বহুকাল কোনো মানুষের যাতায়াত নেই। পুরনো আমলের বড় বড় ফোকলা জানালায় কাঁচ ঝুলে রয়েছে। সেগুলোর ফাঁক দিয়ে শোঁ শোঁ করে দমকা ঠান্ডা হাওয়ার স্রোত এসে মিটমিট করে জ্বলতে থাকা মোমবাতিটার শিখাটাকে মাঝে মাঝে দুলিয়ে দিয়ে যাচ্ছে। পাদ্রীর একটা আলতো ঠেলায় দ্বিতীয় ঘরটার থুরথুরে দরজাটা খানিকটা খুলে গেল। একরাশ অন্ধকার আর একটা ভ্যাপসা গন্ধ যেন বহুকাল পর মুক্তি পেয়ে ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে এলো। মোমবাতির অল্প আলোয় ঘরের ভেতর তেমন কিছু চোখে পড়ল না।
তবে হঠাৎই এক টুকরো আলোর ঝলকানি চোখে এসে লাগতে তোরসা বুঝতে পারল ঠিক ওর সামনে একটা আয়না রয়েছে। ওরা এগিয়ে গেল আর একটু। চুন সুরকি খসে পড়া ইঁটগুলো দেখা যাচ্ছে এখন। এই ঘরটাতেই আপনাদের থাকতে হবে, একটু পরিষ্কার করে নেবেন আর ওই ওই খাটিয়ায় শুয়ে পড়বেন। ও ভালো কথা, আর কিন্তু কোনো আলোর ব্যবস্থা নেই। এই মোমবাতি যতক্ষণ আছে ততক্ষণ আলো পাবেন, তারপর আর হ্যাঁ, সাবধান, আবারও বলছি, এই ঘরের বাইরে কিন্তু বেরোবেন না। শুভরাত্রি। আবার একটা বিশ্রী হাসি হেসে প্রায় শেষ হয়ে আসা মোমবাতিটা রনর হাতে ধরিয়ে অন্ধকারের মধ্যেই লোকটা বেরিয়ে গেল। বাইরে থেকে আরেকটা আওয়াজ ভেসে এলো। সাবধান, এই ঘরের বাইরে বেরোবেন না, বেরোবেন না। আমি কিন্তু আর ডাকলেও সাড়া দেব না। ব্যাস, সবকিছু আবার চুপ হয়ে গেল। এমনকি ওই পাদ্রী লোকটার পায়ের আওয়াজটুকুও পাওয়া গেল না আর। যেন দরজার বাইরে থেকে স্রেফ উড়ে গেছেন ভদ্রলোক। রনর কাছ থেকে মোমবাতিটা নিয়ে তোরসা একবার গোটা ঘরটা ঘুরে দেখল। রীতিমতো জরাজীর্ণ অবস্থা, তবে ঘরটা আয়তনে বেশ বড়। মাঝে মাঝে কিচকিচ শব্দে ইঁদুরের ডাক শোনা যাচ্ছে। ঘরের একপাশে যে জিনিসটা পাদ্রী খাটিয়া বলে গেলেন, ওটাকে ভালো করে দেখে একটা বড় টেবিলের থেকে বেশি কিছু মনে হলো না তোরসার। ও পায়ে পায়ে আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। রন খাটিয়ার ওপর থেকে ধুলো সরাতে ব্যস্ত। তোফা বাবার গা ঘেঁষে কাঠ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আয়নাটার উপরেও বেশ মোটা ধুলোর স্তূপ পড়েছে। খুব কাছ থেকে সরু সরু কিছু রেখা দেখে বোঝা যাচ্ছে জিনিসটা বেশ কয়েক জায়গায় ভাঙা। মাঝখান বরাবর একটা বেশ মোটা চির রয়েছে। হঠাৎই তার ওপরের দিকে চোখ পড়তেই চমকে 2-3 হাত পিছিয়ে এলো তোরসা। ওর কাঁপা গলায় বেরিয়ে এলো, এই রনদ, দেখ, ওটা ওরকম কেন? রনও একবারের জন্য হাতের কাজ থামিয়ে তোরসার আঙুলের দিকে তাকাতেই ওর ভুরুতেও ভাঁজ পড়ল। আয়নাটার ওপরে দেওয়ালের গায়ে সাঁটানো রয়েছে একটা কালো রঙের উল্টো হয়ে ঝুলে থাকা ক্রুশ। রন বলল, অদ্ভুত ব্যাপার তো, চার্চে উল্টো ক্রুশ, তাও আবার কালো রঙের। এই তোরসা, দাঁড়া তো, ওটাকে ঠিক করতে হবে। তোরসা ঢোক গিলল একবার। রন, আমার মন বলছে এই জায়গাটা সুবিধের জায়গা না। এই সিঁড়িতে এত ঝুল, ঘরে এত ধুলো কি করে আসে বলতো? যেন মনে হয় শত শত বছর পর আমরাই প্রথম এখানে পা রাখলাম। মাঝখানে আর একটা মানুষও বোধহয়, তার উপরে উল্টো কালো ক্রুশ। পাদ্রিটাও কেমন যেন একটা। ক্রুশটাকে দেখে যেটুকু অপ্রস্তুত হয়েছিল রন, যেন সেই ভাবটুকু কেটে গেছে। একটু তাচ্ছিল্যের স্বরেই বলল, এই থাম তো, অনেক হয়েছে। মাথার ওপর একটা ছাদ পেয়েছি, সেই ভাগ্য। আর বাকি কোনো ব্যাপারে আমাদের নাক না গলানোই ভালো। রন তোরসার কাছে এসে ক্রুশটাতে একটু টান দিতেই একটা খুট করে শব্দ করে দেওয়াল থেকে সেটা খুলে গেল। রন 1-2 বার ফুঁ দিয়ে ধুলো ঝেড়ে সেটাকে আবার সোজা করে ঝুলিয়ে দিল যথাস্থানে। তারপর আবার ফিরে গেল খাটিয়ার পরিচর্যায়। তোরসা কিন্তু নড়ল না ওখান থেকে।
ক্রুজ থেকে সরাসরি তার দৃষ্টি আবার আয়নায় গিয়ে পড়েছে। একটা আত্মিকালের ধুলো জমা ভাঙা অতীব সাধারণ কুৎসিত একটা আয়না, অথচ তোরসার মনে হচ্ছে আয়নাটা যেন ক্রমশ ওকে নিচের দিকে টানছে। এক হাতে মোমবাতিটা শক্ত করে ধরে এক পা করে তোরসা আয়নাটার আরও কাছে এগিয়ে গেল। হাত রাখল ধুলোমাখা কাচের ওপর। হাত দিয়ে কিছুটা ঘষতে আয়নার একটা অংশ একটু পরিষ্কার হলো। আর একটু এগিয়ে পরিষ্কার জায়গাটায় চোখ রাখল তোরসা। তারপরেই ঘরের সকলকে চমকে দিয়ে প্রচণ্ড জোরে একটা আর্তনাদ করে উঠল। ওটা ওটা কি দেখা যাচ্ছে আয়নায়? কই, আয়নায় তোরসা, তোফা, রন কেউ তো নেই। বদলে আয়নার ঠিক মাঝ বরাবর, মানে তার ঠিক পিছনের সিলিং থেকে ঘাড় কাত করে ঝুলে রয়েছে সাদা ফ্রক পরা একটা বছর দশেকের মেয়ের রক্তাক্ত মৃতদেহ। হাওয়ায় দুলছে ছোট্ট শরীরটা, ওপাশ থেকে এপাশ, এপাশ থেকে ওপাশ। হঠাৎ করে হাওয়ার বেগটা যেন দ্বিগুণ হয়ে গেল। ও থেকে মাতাল হাওয়া ছুটে এসে রনর হাতের মোমবাতিটা নিভিয়ে দিয়ে চলে গেল। দুই হাতে চোখ ঢেকে আবার চিৎকার করে উঠল তোরসা। তোফা! ছুটে এলো রন। কি 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 হয়েছে তোরসা? এরকম করছিস কেন? অন্ধকারেই হাতড়ে হাতড়ে রনর জামাটা খামচে ধরল তোরসা। রন, তোফা কই? তাড়াতাড়ি বল, তোফা কই? তোফা মা, তোফা মা, তোফা মা কই তুমি? এই তো মা, আমি এখানে। তুমি ওরম করে চেঁচালে কেন মা? তোফার গলা শুনতে পেল তোরসা। হাবরের মতো ওঠানামা করছে তার নিঃশ্বাস প্রশ্বাস। হৃৎপিণ্ডটা যেন এক ধাক্কায় গলার কাছে উঠে এসছে। রনকে আরো জোরে আঁকড়ে ধরল তোরসা। ওখানে ওখানে একটা বছর দশেকের মেয়ে, পুরো তোফার মতো দেখতে। ওই মেয়েটার শরীরটা ঝুলছে, আমি দেখলাম আয়নায়। রন অন্ধকার ঘরটাতেই অবাক হয়ে চোখ বোলানোর চেষ্টা করলো একবার। কি? কোথায়? তোরসা, এখানে আমরা আছি, আর কেউ নেই। দিনভর জার্নির পর তোর একটু বিশ্রামের প্রয়োজন। নির্ঘাত এই আলো আঁধারিতে ভুলভাট লিখছিস। নে, একটুখানি শুয়ে বিশ্রাম নিয়ে নে। ভুল? তোরসা এতটা ভুল দেখবে? চারিদিকটা দেখে মনে হচ্ছে এ পৃথিবীতে আলো বলে কিছুর অস্তিত্ব নেই। এত কালো হয় অন্ধকার। হাতড়ে হাতড়ে খাটিয়ায় এসে বসল তোরসা। ওকে শুইয়ে দিয়ে শুয়ে পড়ল রন। ব্যাগে ড্রাই ফ্রুট আছে, কিন্তু এই অন্ধকারে খুঁজে বার করাও এক সমস্যা। মোমবাতিটা যে ছাই কোথায় পড়ল? মেয়েটাকেও খাওয়ানো হলো না কিচ্ছু। যদিও মেয়ে বিছানায় শরীর ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে কাদা হয়ে গেছে। থাক, কাল সকালে দেখা যাবে। ধীরে ধীরে রনর চোখও জড়িয়ে এলো। ঘুম নেই শুধু তোরসার চোখে। বড় ভয় করছে ওর। চোখ বুজে শুয়ে থাকতে থাকতে মনে হচ্ছে ও ঠিক মাথার কাছে কে যেন দাঁড়িয়ে ওকে দেখছে। সে এই অন্ধকারেই দেখছে। স্বপ্নটার ছেঁড়া ছেঁড়া টুকরো ভাসছে ওর চোখে। আচ্ছা, এই ইভানা বলে মেয়েটা কেন শুধু ওকেই দেখা দেয়? কি বলতে চায় ওকেও? তোরসার মনে পড়ছে ওর খুব ভুল না হলে এই চার্চটার নাম বোরং সেন্ট ক্যাথিড্রাল। ও হলপ করে বলতে পারে এই চার্চটাকেই সে স্বপ্নে দেখেছে বহুবার। আর আজ এখানে এসে পড়ে স্বপ্নটাকে এইভাবে মিলে যেতে দেখে ও স্পষ্ট বুঝতে পারছে এই সবে শুরু, অনেক কিছু হওয়া বাকি এখনো। মনের মধ্যে একরাশ কথা নিয়ে নাড়াচাড়া করতে করতে কখন তোরসারও চোখটা লেগে এসছিল একটু। ঘুমটা হঠাৎ ভেঙে গেল একটা হালকা খসখস শব্দে।
ধর্মর করে উঠে বসলো তোরসা। শব্দটা ঘরের মধ্যে থেকেই আসছে। কেউ যেন দুটো শক্ত জিনিসকে পরস্পরের সঙ্গে ঘষছে। মন দিয়ে কান পেতে শব্দটা শোনার চেষ্টা করছিল তোরসা। হঠাৎ শব্দটাকে ছাপিয়ে ভেসে এলো একটা একটা বাচ্চার গলার স্বর। Daddy, Daddy, where are you, Daddy? শব্দটা তোরসার খুব কাছ থেকেই আসছে। এই ঘরের মধ্যেই ওই আবার শোনা যাচ্ছে, Daddy, don't play hide and seek with me. Daddy, where are you? এতক্ষণ পর ঘস ঘস শব্দটার উৎস বুঝতে পারল তোরসা। ওর খাটিয়ার তলা থেকে শরীর ঘষে ঘষে বেরিয়ে আসছে কেউ একটা। তোরসার যেন আর নড়াচড়া করার ক্ষমতা নেই। কণ্ঠস্বরটা কথা বলে চলেছে ক্রমশ। এখন কথাগুলো যেন আরো স্পষ্ট। The sky is black, your blood is red. Can't you see that I was under your bed? ছড়া? ওদের ঘরের মধ্যে একটা বাচ্চা মেয়ে ছড়া বলছে, সঙ্গে হাসছে খিলখিল করে। সে মেয়ে তোফা নয়। তোফার গলার আওয়াজ চিনতে তোরসার ভুল হবে না। ছড়াটা বলার ধরন কোনো বাচ্চার মতোই, অথচ তাতে মিশে রয়েছে একটা ক্ষুরোধার বিদ্রূপ। তোরসার সারা শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। ও বুঝতে পারছে কণ্ঠস্বরের অধিকারী ঘুরে বেড়াচ্ছে ঘরময়। কি যেন একটা খুঁজছে সে। ক্রমশ শব্দটা তোরসার দিকে এগিয়ে আসতে লাগলো। এখন দুজনের মধ্যে ব্যবধান সামান্য। মেয়েটার বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস তোরসার গায়ে এসে লাগছে। চড়াটাও বেশ জোরে শোনা যাচ্ছে, অথচ ওর পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছে রণ আর তোফা। ওরা কি কিছুই শুনতে পাচ্ছে না? কাঠের মতো দুচোখ বুজে বসে রইল তোরসা। ও বুঝতে পারছে ওর কপাল থেকে এক ফোঁটা ঘাম এসে পড়ছে গায়ের ওপর। ঘরের মধ্যে সেই অস্বস্তিটা ওর খুব কাছে। হয়তো এবার ছুঁয়ে ফেলবে তোরসাকে, কিন্তু না, সেটা হলো না। একটু পর বুঝতে পারল নিঃশ্বাসটা আর ওর মুখে পড়ছে না। সে যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে তার থেকে। কিন্তু গলার আওয়াজটা এখনো শুনতে পাওয়া যাচ্ছে। ওটা আস্তে আস্তে সরছে দরজার দিকে। Daddy, Daddy. দরজাটা খুলে গেল ক্যাঁচ করে। সম্ভবত সে ঘর থেকে বেরিয়ে গেল। চোখ দুটো খুলে ফেলল তোরসা। অন্ধকারে ঘরটাকে একটু একটু বুঝতে পারছে সে। না, তারা তিনজন ছাড়া আর কেউ নেই। কিন্তু এখন এখানে বসে থাকলে তার চলবে না। তাকে জানতে হবে এ কি সত্যি সেই মেয়ে যাকে সে রোজ স্বপ্নে দেখে। উত্তর তাকে খুঁজতেই হবে। তার এখন ভয় পেলে চলবে না। অনেক কাজ বাকি তো। মনের ভেতর কিছুটা সাহস জোগাড় করে তোরসা উঠে দাঁড়ালো। ধুলো জমা মেঝের ওপর কাঁপা কাঁপা পা নিয়ে দাঁড়ানোর সাথে সাথেই খাটের তলায় গভীর অন্ধকারের মধ্যে থেকে একটা শিরশিরে ঠান্ডা হওয়ার স্রোত যেন তার পায়ের ফাঁক দিয়ে হঠাৎ বয়ে গেল। লাফিয়ে সরে গেল তোরসা।
মোমবাতি! হ্যাঁ, মোমবাতিটা ঠিক ওর পায়ের ওপর এসে পড়েছিল। ওর একটা আন্দাজ আছে, হাতড়ে হাতড়ে খুঁজে বাতিটা পেয়ে গেল। তবে মনে মনে পরিকল্পনার একটা খসড়া হিসেব করে বুঝল এখন সেটাকে জ্বালালে চলবে না। এরপর শব্দটা কানে আসতেই মোমবাতিটাকে আঁকড়ে ধরে পাথরের মতো দাঁড়িয়ে পড়ল তোরসা। সে কি আবার এ ঘরে ঢুকছে? সম্ভবত না। এখনো ক্ষীণভাবে ভেসে আসছে ছড়া কাটার আওয়াজটা, তবে এটা বাইরের কোনো ঘর থেকে। আর এবার ছড়াটাও অন্য। They tried to kill me, but I hide behind the dark. They cut your throat and pluck your eyes with a knife that was so sharp. মনে সাহস জোগাড় করে দরজার কাছে এগিয়ে এলো তোরসা। দরজাটা হাট করে খোলা, পেছনের দিকে খানিকটা বাঁকানো, যেন কেউ একটা দরজার পিছনে লুকোনোর চেষ্টা করছে। আন্দাজে দরজাটার একটা পাল্লা ঠেলে ওটার পিছনে গেল তোরসা। হাতে ধরা দেশলাইয়ের বাক্স থেকে একটা কাঠি বের করে ফস করে ধরিয়ে ফেলল। কই, কেউ তো নেই। দরজাটার এক পাশ দিয়ে একটা প্যাসেজ চলে গেছে। কি মনে হতে আধপোড়া কাঠিটা একবার ওদিকে ফেরালো, আর তখনই একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। ওর হাতে একটা ছাঁকা দিয়ে নিভে গেল কাঠিটাও। কিন্তু না, ওইটুকু সময়েও তোরসার মন বলছে ও ভুল দেখেনি। প্যাসেজের ঠিক মাঝখানে ওর দিকে ঝিকঝিকে দুটো চোখ তুলে বসেছিল একটা টেডি বিয়ার, একটা বেশ বড় নোংরা টেডি বিয়ার। তোরসার মনে পড়ছে ওটার গলার কাছটা একেবারে খোবলানো ছিল, শুধু গলা থেকে ঝুলছিল কয়েকটা লাল রঙের সুতো। পাদ্রী কি যেন বলে সাবধান করে দিয়েছিলেন, আর কিছু মনে রইল না তোরসার। প্যাসেজটা ধরে ওই অন্ধকারেই পা বাড়ালো। সিঁড়িটা দেখেছিল আসার সময়। দেওয়াল ধরে হাতড়ে হাতড়ে এগিয়ে গিয়ে সিঁড়িটা পেয়ে গেল তোরসা। পথে দুটো আরো দেশলাই খরচ করে নিচের তলায় নেমে এলো সে। পোর্ট্রেটটা যেন কোথায় ছিল? হ্যাঁ, দরজা দিয়ে ঠিক ঢুকেই জায়গাটা আন্দাজ করে এগোতে এগোতেই হঠাৎ থমকে দাঁড়ালো। Teddy, please. Teddy. Teddy? তোরসার হৃৎপিণ্ডের মধ্যে কেউ যেন বরফের কুচি ঢেলে দিল। সামনে শুধু খোলা প্যাসেজ আর পিছনে কাঠের সিঁড়ি। আওয়াজটা সম্ভবত আসছে ওপর থেকেই। ক্ষিপ্রতার সাথে দেওয়ালের মধ্যে যতটা সম্ভব নিজেকে সাঁটিয়ে নিল তোরসা। গোটা গা এখন মাকড়সার ঝুল আর ধুলোয় মাখামাখি। সম্ভবত দেওয়াল থেকে একটা বড় মাকড়সা জাতীয় কিছু তার পিঠে উঠে কিলবিল করছে। সেটাকে হাত দিয়ে তাড়ানোর সাহস এখন আর নেই তার। ওই অবস্থাতেই কান খাড়া করলো তোরসা। ওপরে টেডিকে ডাকাডাকি বন্ধ হয়েছে। বদলে তোরসার কানের ভুল কিনা সে জানে না, কিন্তু মনে হচ্ছে এখন ওপর থেকে শুধু ওই মেয়েলি ছেলে মানুষ গলাটা না, একটা পুরুষ কণ্ঠও শোনা যাচ্ছে। কিন্তু দ্বিতীয় গলাটা কার? তোরসা আরো মন দিয়ে শোনার চেষ্টা করলো। টেডি তো তোমার কাছে আছে ইভানা, এটা খেয়ে নাও, না হলে টেডি তো বুঝতেই পারছো। নাও, ভালোই ভালোই বলছি, খেয়ে নাও এটা। No. No, leave me. I hate you. Leave me.
I'll tell everyone. তোমাকে দেখছি আর সবার মাঝে রাখা যাবে না। আজকের গেস্টদের থেকে নেওয়া টাকাটা দেখছি মাঠে মারা গেল। আমি শেষবারের মতো বলছি, এটা খেয়ে নাও। No, no, I won't. I feel sick. Please, give me my teddy back. I really feel sick. এবার সেই কোমল কণ্ঠস্বরটা ডুকরে কেঁদে উঠল। তোরসার সারা শরীর ঠকঠক করে কাঁপছে। ওই নরম গলার মেয়েটা যদি ইভানা স্মিথ হয়, আরেকটা গলা ওই পাদ্রির না? হ্যাঁ, তাই তো। সেই একই রকম অসহ্যকর হাসি আর সেই অদ্ভুত গলার স্বরটা। ওই তো আবার শোনা যাচ্ছে গলাটা। আজকেও আসতে পারবে না, ক্ষমা করবেন। এই নিন আপনাদের অগ্রিম দেওয়া টাকা। এসব কি হচ্ছে? পাদ্রী কার সাথে কথা বলছেন? কিসের টাকা? কোথায় আসতে পারবে না ইভানা? হঠাৎ করেই বিদ্যুৎ ঝলকের মতো একটা জঘন্য সম্ভাবনা তোরসার মস্তিষ্কের মধ্যে ঝলসে উঠল। হাতের মুঠো দুটো শক্ত হয়ে গেল ওর। এত নীচ একটা মানুষ হতে পারে? আচ্ছা, তাহলে কি ইভানা তোরসাকে এসব জানানোর জন্যেই ওর স্বপ্নে আসতো, নাকি? ওপরের ফিসফিসানি এখন বন্ধ। নিজের জায়গা থেকে নড়ে উঠল তোরসা। এবার পোর্ট্রেটটা ওকে দেখতে হবে। কয়েক পা এগোতেই ও শুনতে পেল ওপর থেকে একটা বড় করুণ গোয়ানি স্বর ভেসে আসছে। কেউ যেন বড় কষ্টে কাতরে কাতরে কেঁদে চলেছে। ভয় থেকে বেশি ছোট মেয়েটার জন্য কষ্ট হচ্ছিল তোরসার। হ্যাঁ, এই তো এইখানেই থাকার কথা পোর্ট্রেটটা। গোটা দেওয়ালময় হাত বুলোতে লাগলো তোরসা। আরও বেশ কয়েকটা মাকড়সা ওর হাত বেয়ে চলে গেল। এই তো পেয়েছে। শক্ত কিছু একটা ঠেকছে হাতে। এটাই নিশ্চয়ই পোর্ট্রেটটা। আসার সময় দেওয়ালে তো আর কিছু চোখে পড়েনি তার। আর একটা কাঠি বাক্স থেকে বের করেও হাতটা কেঁপে উঠল তোরসার। সব যদি ওর স্বপ্নের মতো হয়, এখনই তার সিঁড়ি দিয়ে নেমে আসার কথা তোরসার কাছে। বেশ, আসুক সে। কৌতূহল ভয়ের থেকে অনেক বেশি কুড়ে কুড়ে খাচ্ছে তোরসাকে। খচ করে কাঠিটা জ্বালিয়ে ফেলল। ছোট্ট আলোর বলয়ে তার ছায়া পড়ল দেওয়ালে। তোরসার খেয়াল করা হলো না শুধু তার ছায়া পড়েনি দেওয়ালে, ওর যাবতীয় মনোযোগ তখন পোর্ট্রেটটার দিকে। দেশলাইটা নিভে গেছে। মোহগ্রস্তের মতো আরও একটা কাঠি ধরেই এবার মোমবাতিটা জ্বালিয়ে ফেলল। আয়নার মতো করেই ছবিটার ওপর হাত ঘষতে লাগলো সজোরে। একটু একটু করে পরিষ্কার হচ্ছে ছবির ফ্রেমের কাঁচটা। সেখান থেকে ধীরে ধীরে উঁকি দিচ্ছে একটা ছোট্ট মুখ। হ্যাঁ, এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। নিজের হাত থেকে প্রায় খসে পড়া মোমবাতিটা কোনো রকমে সামলে নিল তোরসা। এ কি দেখছে ও? বাড়িতে থাকতে রনকে যে স্বপ্নের কথা বলেছিল, আজকে জেগে জেগে তাই দেখছে। হলদেটে আলো আধারিতে স্পষ্ট একটা ফুটফুটে নিষ্পাপ মুখ। টানা টানা ডাগর হরিণের মতো মায়ামাখা তার দুই চোখ। কোঁকড়ানো সোনালি চুলের ঢেউ ছোট্ট ঘাড় ছুঁয়ে স্বর্ণ ঝর্ণার মতো নেমে গেছে কোল অবধি। পরনে লাল টুকটুকে একটা ফ্রক। কি অপূর্ব সুন্দরী! ছবিটার বাকি অংশে সজোরে হাত ঘষতে লাগলো তোরসা। আস্তে আস্তে ফুটে উঠছে ছবির মেয়েটার হাতে একটা টেডি পুতুল। এক কোণে কি একটা লেখা, সম্ভবত তার নাম। চোখ দুটোকে ছবির একেবারে কাছে নিয়ে গেল তোরসা। পড়া যাচ্ছে লেখাটা ইভানা লরিয়েল স্মিথ।
1876। নিজের অজান্তেই যেন তোরসার ঠোঁটে একটু হাসি ফুটে উঠেছিল। অবশেষে রহস্যের সমাধান হয়েছে। ও জানতে পেরেছে ইভানা স্মিথ কেন ওকেই দেখা দেয়। কারণটা খুব একটা সুখের নয়, তবে মাথার ওপর চেপে বসে থাকা একটা ভার যেন নেমে গেল তোরসার। এবার হঠাৎ একটা চরচর শব্দে মুখ তুলল তোরসা। এ কি হচ্ছে? ছিটকে সরে এলো তোরসা। মোমবাতির শিখাটা কাঁপছে থরথর করে, আর সেই আলোয় ও দেখতে পাচ্ছে কাঁচের ফ্রেমটায় যেন চির ধরছে আস্তে আস্তে। কিন্তু 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 এটা কোন ফ্রেম? তোরসার হৃৎপিণ্ডটা প্রায় ওর গলার কাছে এসে গেছে। ও দেখতে পাচ্ছে এই কয়েক মিনিটের মধ্যে আমূল বদলে গেছে ফ্রেমের ছবিটা। কোথায় ছোট্ট ইভানার সেই নিষ্পাপ মিষ্টি মুখ? সেই মুখ শুকিয়ে গেছে এখন, তাতে অজস্র কালো কালো ফাটল ধরেছে। মেয়েটার সারা শরীরটা যেন শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। সেই টাগর টানা হরিণ চোখের জায়গায় দুটো কালচে গর্ত, সেখান থেকে গড়িয়ে পড়ছে টকটকে লাল এক তরল, সম্ভবত রক্ত। তোরসা দেখতে পাচ্ছে ফ্রেমটায় অসংখ্য চির ধরেছে। ফটফট করে এক একটা করে টুকরো ফেটে পড়ছে মাটিতে, আর আরো আরো কুৎসিত হচ্ছে এই ভানার শরীরটা। তোরসা আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। প্রাণপণে ছুটে সিঁড়ি দিয়ে উঠে এলো ওপরে। হাতের বাতিটাও নিভে গেছে, তবুও থামছে না তোরসা। ওকে রনকে আজ সবটা বলতেই হবে। রন না শুনতে চাইলে ওকে বলতে হবেই। সিঁড়িতে বেশ কবার হোঁচট খেয়ে দোতলায় উঠে এলো। এবার দ্বিতীয় ঘর, এখানে যেতে হবে ওকে, রনর কাছে। যেতে পারল না তোরসা, তার আগেই পা থেমে গেল ওর। টপ টপ করে ফোঁটা ফোঁটা জল পড়ছে কোথায় যেন। তোরসার ঠিক বাঁ হাতে নাগালে একটা দরজা। এটা বোধহয় প্রথম ঘরটার। দরজার দিকে সরে গিয়ে পাল্লায় কান পাতল। হ্যাঁ, এই ঘর থেকেই আসছে শব্দটা। দরজাটা কি খুলবে তোরসা? সিদ্ধান্তটা নেওয়ার দরকার হলো না। ওকে আরেকবার থরথর করে কাঁপিয়ে দিয়ে নিজে নিজেই একটা পিটকুটে শব্দ তুলে হাট হয়ে খুলে গেল দরজাটা। শব্দটা এখনো হয়ে চলেছে। তোরসা বুঝতে পারছে এই চৌকাঠেই ওর পায়ে এসে লাগছে জলের মতো একটা তরল। গোটা ঘরটা কি জলে থই থই করছে। কোথা থেকে এলো এত জল? নিজের অজান্তেই আরেকটা দেশলাই জ্বালিয়ে ফেললো তোরসার দুটো হাত। হালকা হলদেটে আলোয় তোরসা দেখল ঘরের একদম মাঝ বরাবর সিলিং থেকে ঝুলে রয়েছে একটা বছর দশেকের ফুটফুটে তাজা মেয়ের মৃতদেহ। বাঁ হাতটা ঝুলছে এক পাশে, অথচ ডান হাতটা যেন জীবন্ত। সেই হাতে শক্ত করে ধরা একটা ছেঁড়া টেডি পুতুল। সোনালি চুলের ঢল এসে ঢেকে দিয়েছে মুখটাকে, আর রক্ত এসে সাদা ফ্রকটাকে। সম্ভবত মেয়েটার গলাটা কাটা। সেখান থেকে রক্ত চুইয়ে ওর চুল জামা ভিজিয়ে মাটি থেকে বেঁকে থাকা পাবে নেমে যাচ্ছে মাটিতে, আর কোনো জাদু বলে তারপর গড়িয়ে এসে ছুঁয়ে যাচ্ছে তোরসার পা দুটো। বাচ্চা মেয়ের আপন মনে পরামুখস্থ করার মতো দুলে চলেছে মেয়েটার শরীরটা। একটা মিহি ক্যাঁচ ক্যাঁচ শব্দ যোগ হচ্ছে রক্ত গড়ানো টপ টপ শব্দটার সঙ্গে। আর দাঁড়িয়ে থাকতে পারল না তোরসা। নিজের সর্বশক্তি দিয়ে পাশের ঘরের দরজাটা ঠেলে আছড়ে পড়ল রনর বুকের ওপর। এতক্ষণের গিলে রাখা আর্তনাদটা বুক চিরে বেরিয়ে এসে কাঁপিয়ে দিল নিস্তব্ধ ঘরটাকে।
লাফিয়ে উঠে বসলো রণ। কি রে? হ্যাঁ, কি কি হলো? কোথায় গেছিলিস? আর এরকম হাঁ পাচ্ছিস কেন? কি হয়েছেটা কি বলবি তো? রনু, প্রথম ঘরটায় ওই মৃতদেহটা, ওটা আমি, আমার পুনর্জন্ম হইবে না। আগের জন্মে ওটা আমি ছিলাম, তাই প্রতি রাতে ও আমাকে স্বপ্নে দেখা দিত। ও বলতে চায় ওর মৃত্যু স্বাভাবিক হয়নি, খুন। ওই পাদ্রী খুনি, নিষ্ঠুর খুনি একজন। ওই ছবি, ওই পোর্ট্রেট পুরো আমার মতো, পুরো এক, হুবহু এক। রনু, What nonsense are you speaking? Are you in your sense? বিশ্বাস হচ্ছে না তো, তাই না? বিশ্বাস হচ্ছে না? আগেও আমি এই সন্দেহটা করেছিলাম। তোকে আমি অনেকবার বলেছিলাম, তুই বিশ্বাস করিসনি। আমি আমার ছোটবেলার বন্ধু অর্ণবকে চিনিস না? অর্ণবই আমায় এই বুদ্ধিটা দিয়েছিল, স্বপ্ন অনুযায়ী এখানে আসার। আজ আমার হাতে প্রমাণ আছে। চল এক্ষুনি। রণর হাত ধরে পাগলের মতো টানতে টানতে ওই অন্ধকারেই ওকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো তোরসা। দুজনের কারোরই মনে পড়ল না সারাদিনের ক্লান্তিতে, এত চেঁচামেচিতেও ঘুম ভাঙেনি তোফার। এই গোটা ঘরে একা পড়ে রয়েছে ঘুমন্ত তোফা। কেউ খেয়াল করলো না, কেউ খেয়াল করলো না বলা ভুল, একজন করলো। ওরা দুজন বেরিয়ে যেতেই তোফার খাটের তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো সে। তার বয়স তোফারই মতো, পরনে সাদা রক্তে ভেজা একটা ফ্রক, এক হাতে জড়িয়ে ধরা একটা ছেঁড়া টেডি বিয়ার, আর আরেক হাতে একটা রক্তে ভেজা ছুরি। রণর হাতটা চেপে ধরেই অন্য হাত দিয়ে হঠাৎ কি করে যেন বন্ধ হয়ে যাওয়া দরজাটার পাল্লাটা ঠেলে খুলে দিল তোরসা। তারপর নিজেই থমকে গেল একটু। সেই টপ টপ আওয়াজটা, সেটা এখন আর নেই কেন? সব এত চুপচাপ কেন? রণ ওর হাত থেকে দেশলাইয়ের বাক্সটা কেড়ে নিয়ে নিজেই একটা কাঠি জ্বালালো। কোথায় রক্ত? কোথায় ইভানা? সারা ঘরজোড়া বুড়ো মাকড়সার জাল ছাড়া আর কিছুই নেই এখানে। সব কিছু যেন নিমেষের মধ্যেই উবে গেছে। তোরসা কি ভুল দেখছিল? না, ওর স্পষ্ট মনে পড়ছে সে তো আর পাগল নয়। আচ্ছা বেশ, যদি ধরে নেয় এ ঘরে ও ভুল দেখেছিল, তাও রণকে প্রশ্নটুকু করার অবকাশ না দিয়ে ওর হাত ধরে প্রায় ছুটতে ছুটতে সিঁড়িতে পা রাখল ও। এতক্ষণে যেন সিঁড়িটা বশ মেনে গেছে ওর। খুব তাড়াতাড়ি সেটা পেরিয়ে রণকে পোর্ট্রেটের সামনে দাঁড় করিয়ে দিল তোরসা। নে এবার দেখা রণ, কিভাবে ভাঙলো পোর্ট্রেটটা, সেটা তুই নিশ্চয়। কি? চুপ করে গেল তোরসা। রণ বিরক্ত হতে হতে সম্ভবত বীতশ্রদ্ধ হয়ে পড়েছে এবার। নির্বাক চোখে তোরসার দিকে তাকিয়ে আছে ও। ওদের দুজনের সামনে একটা ছবির ফ্রেম, চাপচাপ ধুলোর পরত পড়ে তার উপর। বহুযুগ তাতে কোনো মানুষের হাত পড়েনি। কোথায় সেই এদিক ওদিক ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলো? রণ এবার স্থানকাল ভুলে গলা তুলে চেঁচিয়ে উঠল, কই? হ্যাঁ, কোথায়? ড্যাম ইট, তোর মাথা খারাপ হয়ে গেছে তোরসা। বিলিভ মি, ইউ নিড হেল্প। তুই উন্মাদ হয়ে গেছিস। উন্মাদ? তাই হয়ে গেছে তোরসা? রণ কি ঠিকই বলেছিল তবে? নইলে এসবের ব্যাখ্যা কি? কিন্তু এতক্ষণ, এই এতটা সময় ধরে তোরসা শুধু কল্পনা করে গেছে। না, তা হতে পারে না। ইভানা আছেই। শুধু এই কথাটা ওকে রণকে বিশ্বাস করাতে হবে। রণ কেন বুঝতে পারছে না ওর কথা? রণর হাত দুটো ধরে আবার ঝাঁকুনি দিল তোরসা। আচ্ছা বেশ, আমি উন্মাদ তো,
আচ্ছা তুই বল রনো, ওই পাদ্রি কোথায়? এত চেঁচামেচি, এত কিছু, উনি একবারও এলে না কেন? তুই বল আমায়, বল। এখন তর্ক করার সময় নয় তোরসা। ওপরে তোফা। রনো হাতুলে থামালো ওকে। তোফা! তোরসার হৃৎপিণ্ডটা যেন ঠেলে বেরিয়ে এলো গলা থেকে। ও তোফাকে ওপরে একা ফেলে এসছে। ওপরে তো ইভানা আছে। তোফা! তোরসার সমস্ত চিন্তাভাবনাকে খান খান করে গোটা বাড়িটা ভরিয়ে দিল একটা তীক্ষ্ণ অথচ মিষ্টি গলা। They tried to kill me, but I hide behind the dark. They cut your throat and pluck your eyes with a knife that was so sharp. ছড়াটার সঙ্গে মিশে গেল একটা মেয়েলি গলা, একটা ভয়ার্ত ছেলে মানুষ গলা। এই গলা রনু আর তোরসা দুজনেই খুব ভালোভাবে ছাড়ো, ছাড়ো, আমি যাব না, আমার ভয় লাগছে। মা, বাপি, ওই মেয়েটা, ওই মেয়েটা। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না তোর। তোর বাপি আসছে, আসছে তোর বাপি। তীব্র একটা আর্তনাদে ফেটে পড়ল তোরসা। আর একটু সময় নষ্ট না করে দুজনেই প্রাণপণে দৌড় লাগালো ওপরের উদ্দেশ্যে। ওরা শুনতে পাচ্ছে একটা বুক ফাটানো কান্নার শব্দ ভেসে আসছে ওপরের ঘর থেকে। তোফার কান্না। ওদের ঘরটায় ঢুকে মোমবাতিটা জ্বালিয়ে ফেলল তোরসা। ঘর ফাঁকা, তোফা কোথাও নেই। তাহলে কোথা থেকে আসছে শব্দটা? পাশের ঘর। রনু এবার বেশ ভয় পেয়ে গিয়েছে। না, ওর ভয়টা ভূতের নয়, তোরসার মতো কোনো অলৌকিক কল্পনারও নয়। শুধু ও বুঝতে পারছে ওর মেয়েটা কোনো বিপদে পড়েছে। তোফার গলাটা আবার ভেসে এলো। মা, বাপি, বাঁচাও, মা, আমার ভয় লাগছে, আমাকে বাঁচাও। রনু পাগলের মতো দৌড়ে গেল পাশের ঘরের দিকে। পেছন পেছন মোমবাতি হাতে তোরসাও। পেশিবহুল রনর কাঁধের পরপর কয়েকটা ধাক্কায় কাঠ হয়ে খুলে গেল বন্ধ দরজাটা। উদ্ভ্রান্তের মতো দরজা দিয়ে লাফিয়ে ঘরে ঢুকলো রন। আর সঙ্গে সঙ্গে ওর ঠিক পিছনে দরাম করে বন্ধ হয়ে গেল দরজাটা। পাথরের মতো দাঁড়িয়েছিল তোরসা। দু একবার দরজাটায় ধাক্কা দিল, ডাকলো কয়েকবার রনু আর তোফার নাম ধরে। কোনো লাভ হলো না। দরজাটায় পিঠ দিয়ে দাঁড়ালো তোরসা। পিছনের ঘরের মধ্যে একটার পর একটা চিৎকার শোনা যাচ্ছে। কোনোটা ওর স্বামীর, কোনোটা ওর মেয়ের। ভয় পেয়েছে রনু, এতক্ষণে ভয় পেয়েছে। ধীরে ধীরে তোরসার মুখ জুড়ে প্রকাণ্ড একটা হাসি ফুটে উঠল। দরজা ছেড়ে ওদের জন্য বরাদ্দ ঘরটা এসে খাটিয়াটার ওপর গুছিয়ে বসলো। একটা অট্ট হাসিতে ফেটে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল তোরসা। থাক, হাসার সময় অনেক পাওয়া যাবে। উফ, বাবা রে বাবা, বেছে বেছে এত দুর্দান্ত একটা প্ল্যান বের করেছে অর্ণব। উফ, ভাবা যায়, পারেও বটে। নিজের ব্যাগ হাতড়ে ভেতরের চেন থেকে একটা মোটাসোটা মোমবাতি বার করে এই প্রায় নিভে আসা মোমবাতিটা থেকে ধরিয়ে নিল তোরসা। সেটাকে বসিয়ে দিল কাঠের ফ্রেমের ওপর। ওর হাসি থামছে না এখনো। বরং এই ভূতের বাড়িটার খোঁজ ওকে অর্ণবই দিয়েছিল। এখানে নাকি বহু মানুষ একটা পাদ্রী আর একটা বাচ্চা মেয়ের ভূত দেখেছে। বাবা, সে কি গল্প! তখন ব্রিটিশ আমল। এই বাচ্চাটা, মানে এই ইভানা স্মিথের বাবা মা নাকি খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন। নিজেদের এস্টেটের বিশাল একটা অংশ ছেড়ে দিয়েছিলেন একটা চার্চ বানানোর জন্য। সেখানকার এক পাদ্রী নাকি ওদের বিশ্বাসের সুযোগ নিয়ে ওদেরকেই শেষ করে দেয়। ওদের 10 বছরের মেয়েটাকে নিয়ে চলে আসে চার্চে।
ভগবানের উপাসনালয়ের আড়ালে চলতে থাকে এই ছোট্ট মেয়েটার ওপর অত্যাচার। প্রতিদিনের এই অত্যাচারে অসুস্থ হয়ে পড়ে ছোট্ট ইভানা। তারপরই নাকি ওর গলা কেটে সেই গলাতেই দড়ি ঝুলিয়ে কোথায় যেন উধাও হয়ে যায় পাদ্রী। কেউ কেউ বলে ইভানার প্রেতাত্মা পাদ্রীকে মেরে ফেলেছিল, কেউ বলে পাদ্রী নিজেই পালিয়েছিল। তারপর নাকি বহুবার এই বাড়িটায় ইভানাকে দেখেছে লোকে, যেমনভাবে কলা গাছেও লোকে ভূত দেখে। অর্ণব বলেছিল জায়গাটা এমনিতে সেফ, তবে ভয় দেখানোর জন্য একদম যথাযথ। ওদের প্ল্যানটা এক্সিকিউট করার জন্য তো বটেই, তার সঙ্গে যদিও ওর পূর্বজন্মের কিছু কাহিনী যোগ করতে হয়েছে। দরকার তো ছিল রণর মধ্যে এতটুকু হলেও ওর গাঁজাখুরি গল্পটার প্রতি বিশ্বাস তৈরি করানো, যাতে ওকে দিয়ে ওর ইচ্ছে মতো কাজগুলো করিয়ে নেওয়া যায়। ব্যাস, শেষ। পাশের ঘর থেকে এখনো চিৎকার ভেসে আসছে ওদের দুজনের। হ্যাঁ, এই ঘরেই রণকে শেষ করার ব্যবস্থা করা যেত, কিন্তু তাতে তোফা এটা দেখতে পেত না যে ওর মা ওর বাবাকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে, বরং ওর বাবাই মাকে অবিশ্বাস করে গেছে বারবার। আহারে, ভয় পেয়েছে তোফা। থাক, কি আর করা যাবে, ওকে ওই ঘরে রাখা দরকার ছিল। রণ যখন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, তোর সাজে ওই ঘরে ঢুকতেও পারেনি, এর সাক্ষী তো দিতে হবে, তাই না? পেলই না হয় একটু ভয়। হাসতে হাসতে আরেকবার ব্যাগ খুলল তোরসা। জামা কাপড় একটু হাটকাতেই বেরিয়ে এলো ওর সেলফোনটা। নো অ্যাক্সেসরি আউটিং নাকি? বেচারা রণ। বাহ, ফুল টাওয়ার রয়েছে ফোনে, চার্জও বেশ অনেকটাই রয়েছে। দ্রুত হাতে বাটন টিপে অর্ণবকে ধরল তোরসা। বেশ কয়েকবার রিং হয়ে যখন কলটা প্রায় কেটে যাবে করছে, ওপাশ থেকে ভেসে এলো একটা ঘুম ঝরানো আওয়াজ। হ্যালো। হ্যালো অর্ণব, শালা তুই ঘুমোচ্ছিস? হ্যাঁ, মানে কে বলছেন আপনি? তাই না, কে আপনি? ওরে, আমাদের প্ল্যান একদম সাকসেসফুল। মিস্টার রণদীপ মল্লিক ইজ ডেড। সত্যি বলছি বস, তোর এই প্ল্যানের কোনো জবাব নেই। না, এই জায়গায় লোকে ভূতের ভয় কি করে পায় কি জানে। দিব্যি পিসফুল জায়গা। এটা তার গল্পটা বানাতে আমার বেশ চাপ হয়েছে। যাক, বাদ দে। তোর ওই পাদ্রী সাজা লোকটা আর ওই বাচ্চা মেয়েটাকে একটু বেশি করে মুনাফা দিস বাবু। দুজনেই চমৎকার অভিনয় করেছে রে, স্পেশালি বাচ্চাটা। তো কাজ তো আপাতত শেষ, শুধু গাড়ির জানলা থেকে ওই মেয়েটার স্টিকারটা কিন্তু তুলে দিতে হবে। কথা বলতে বলতে গোটা ঘরে পাক দিয়ে তোষা মোমবাতি হাতে সেই ভাঙা আয়নার সামনে এসে দাঁড়ালো। ওভার থেকে কথা ভেসে এলো আবার, যদিও অর্ণবের গলায় আর ঘুমের চিহ্ন মাত্র নেই। কিসব বলছিস তোষা? আমি তো কোনো লোক পাঠাইনি, আর কথা তো ছিল তুই ফোন করলে তারপর আমি লোক পাঠাবো। তুই কি যে বলছিস আমার তো কিছু মাথায় ঢুকছে না। ফোনটা খট করে কেটে গেল। স্ক্রিনটা চোখের সামনে আনলো তোরসা। নেটওয়ার্ক জিরো। পাশের ঘর থেকে ওর কানে বিঁধল একটা শিশুকণ্ঠের চিৎকার। অর্ণব কি মজা করছে ওর সঙ্গে? কই, গলা শুনে তো অকারণেই যেন হাত পা অবশ হয়ে যাচ্ছে তোরসার। ওর মন বলছে অর্ণব মজা করেনি ওর সঙ্গে, এখানে ওর প্ল্যানের বাইরেও কিছু ঘটতে চলেছে। শুনতে পেল তোরসা পাশের ঘরের দরজাটা খুলে গেল খুট করে, আর কারোর চিৎকার শোনা যাচ্ছে না সেখান থেকে। ওর হাতের মোমবাতির শিখাটা পাগলের মতো কাঁপতে শুরু করেছে, আর সেই আলোয় তোরসা আয়নায় দেখতে পাচ্ছে ওর ঠিক পিছনে এই ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে একটা বাচ্চা মেয়ে। তার কোকড়ানো চুলের ঢল তার ঘাড় বেয়ে নিচে নেমেছে। শুকনো মুখ জুড়ে কালো কালো ফাটল ধরেছে, চোখের কোটর দুটো কুচকুচে কালো, সেখান থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটার এক হাতে ধরা একটা বড় ছুরি, মোমবাতির আলো ঝিলিক দিচ্ছে তার ফলায়, আর অন্য হাতে সযত্নে ঝরানো টেডি বিয়ার।
এক পা করে ও এগিয়ে আসছে তোরসার দিকে। তোরসার দুটো পা যেন যেন আর বসে নেই। সে এসে পড়েছে ওর খুব কাছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না তোরসা। নিজের সবটুকু শক্তি জড়ো করে প্রচণ্ড একটা আর্তনাদ করে লুটিয়ে পড়ল মাটিতে। ওর দেখা হলো না মেয়েটা ওর মুখের ওপর ঝুঁকে পড়ে হি হি করে হেসে চলেছে। Your blood is red, your last tears are true, but Daddy started to laugh when I was stabbing you. মেয়েটা হাতে ছুরিটা শক্ত করে তুলে নিল, আর সঙ্গে সঙ্গে ঠিক ওদের সামনে দেওয়ালে একটা ক্যাচ করে শব্দ তুলে আবার উল্টে গেল রণর সোজা করে দেওয়া ক্রুশটা। অন্যদিকে তোরসার থেকে অনেক দূরে ওর খানিকক্ষণ আগের হাসিটা ছড়িয়ে পড়েছে আরেকজনের মুখে। বুকে বালিশ চেপে হা হা করে হেসে চলেছে অর্ণব। তোরসা মল্লিক, একটা শিকার করার প্ল্যান করেছিলি না রে? আমিও করেছিলাম, শুধু আমার ক্ষেত্রে সংখ্যাটা 1 নয় 3। ওই জায়গাটা থেকে কোনো মানুষই বেঁচে ফেরে না। তুই জানতিস না, কিন্তু আমি জানতাম। আসলে আমার চাকরিটা জার্নালিজমের তো। তোর কাছে ওটা শুটিং স্পট, আর আমার কাছে হান্টিং স্পট। চান্সটা নিয়েই ফেলেছিলাম তোরসা। হ্যাঁ, জায়গাটা যদি সত্যি খারাপ না হতো কি আর হতো? ফিরে আসতিস তুই, আমি না হয় তারপর তোর কথা মতো তোর বরকে ওড়ানোর একটা ব্যবস্থা করেই দিতাম খানিক পর। তারপর তোর আর তোর মেয়ের বন্দোবস্ত আমি নিজের হাতে করতাম। তোকে তো বাঁচতে দিতে পারি না আমি, তোকে তো বাঁচতে দিতে পারি না। তুই বেঁচে থাকলে যে আমার অপমানটা বেঁচে থাকতো। তোকে এত ভালোবাসার পরেও আমার গালে তোর চরে দাগটা বেঁচে থাকতো রণদ্বীপের অবহেলা পেয়ে তোর আমাকে এক্সপ্লয়েট করার চেষ্টাটা। সেটা তো আমি হতে দিতে পারতাম না তোরসা। অর্ণবের হাসিটা মিলিয়ে এসছে, ওর চোখে একই সঙ্গে জল আর রাগ। অনেক চেষ্টা করেছিল নিজেকে শান্ত করতেও পারল না। সেই বহু বছর আগে চরের জ্বালাটা ওকে কিছুতেই শান্ত থাকতে দিল না। এক ফোঁটা জল গড়িয়ে এলো অর্ণবের গালে। কেন অমন করেছিলিস তোরসা? তাহলেই তো এই অন্যায়টা আর আমাকে করতে হতো না। কেন বলতো? বাসের ঘর থেকে কান ফাটানো চিৎকারটা শোনা মাত্রই আটকে উঠল দুজনেই, আর সেই সাথে তৃতীয় ঘরের বন্ধ দরজাটা আবার সশব্দে হাট হয়ে খুলে গেল। তোফা হাউমাউ করে কেঁদে ফেলল। রণ এতক্ষণ কাঠ হয়ে দাঁড়িয়েছিল, এবার চমকে উঠে তোফাকে চাপটে ধরল বুকে। বাবার কাঁধে মাথা রেখে কেঁদে চলল তোফা। বাপি, ওই দুষ্টু মেয়েটা কি মাকে কিছু করলো? আমাদের এখানে রেখেও কোথায় গেল বাপি? রণ মেয়েকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি জানি না মা। রণ বুঝতে পারছে না ও কি করবে। তোরসাকে খুঁজতে যেতে হবে ওকে, কিন্তু তোফা না। তার আগে তোফাকে এই বাড়ির বাইরে রেখে আসবে ওকে এখানে আর রাখা যাবে না। তোফা লক্ষ্মী মেয়ে, ওকে বাইরে রেখে এলে ও নড়বে না। রণ এটা জানে। তোফাকে তাড়াতাড়ি কোলে তুলে নিল রণ। যেতে হবে। পা দুটো হঠাৎ আটকে গেল রণর। ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে ইভানা। রাত শেষের জ্যোৎস্না উঠেছে, তাতে দেখা যাচ্ছে ওর হাতের ছুরিটা
রক্তে লাল এখন। তাজা রক্তের ছিটে ফোঁটা লেগেছে ওর নোংরা ফ্রকে। টেডিটাকে হাতে নিয়ে ঘরে ঢুকে এলো। রক্তমাখা চোখ দুটোর দিকে তাকালে বোঝা যায় ও এক দৃষ্টে তাকিয়ে রয়েছে রনর কাঁধে মুখ গোঁজা তোফার দিকে। রনর ভয়টা যেন কমে গেল হঠাৎ। এতক্ষণেও ও স্পষ্ট বুঝতে পারেনি, এখন পারছে। ইভানা ওদের কোনো ক্ষতি করতে চায় না। কাঁপা গলায় ও জিজ্ঞেস করলো, তুমি কিছু বলবে? ছিন্ন ভিন্ন গলাটা দুপাশে নড়ে উঠল। রনু আবার জিজ্ঞেস করলো, তোরসা কোথায়? ইভানা এবার ঘাড় ফিরিয়ে তাকালো পাশের ঘরের দিকে, তারপর নিজের হাতে রক্তমাখা ছুরিটার দিকে। ইঙ্গিতটা স্পষ্ট বুঝতে পারল রনু। মুহূর্তে একদলা কান্না ছিটকে এলো স্বরে। কিন্তু কেন? তুমি তো আমাদের কোনো ক্ষতি করনি। ইভানা আবার তাকালো পাশের ঘরের দিকে, তারপর হাতটা বাড়িয়ে দিল রনর দিকে। তারপর হাতের ছুরিটা নিজের ফালা হয়ে যাওয়া গলাটার দিকে চালানোর ইঙ্গিত করল। রনু একটু বোকার মতো তাকিয়ে রইল ওর দিকে। ও বুঝতে পারছে ইভানা কি বলছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, ওর প্রচুর দোষ আছে। ও পারেনি কাজ সামলে, মেয়েকে সামলে তোরসাকে ওর প্রাপ্য সময় দিতে। বহুবার খারাপ ব্যবহারও করে ফেলেছে তোরসার সঙ্গে, তবে তার শাস্তি মৃত্যু। তোফার কান দুটো যতটা সম্ভব চাপা দিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো রনু, তোরসা তোরসা আমাদের আমাদের খুন করতে চেয়েছিল? ইভানা ঘাড় নাড়ল ওপর নিচে, তারপর আঙুল দেখালো, প্রথমে রনর দিকে, তারপর বাইরের দিকে। রন বুঝল ইভানা ওদের চলে যেতে বলছে। ও তোফাকে কোলে নিয়েই একবার বসে পড়ল ওর সামনে। ও যাই হোক না কেন, ছোট একটা মেয়ে তো। আজ কোন অভিশাপে মেয়েটার এমন দশা রন তাও জানে না, কিন্তু আসলে তো ও একটা বাচ্চা, তোফার মতোই বাচ্চা। কোন স্নেহে কে জানে রনর হাতটা এগিয়ে গেল ইভানার মাথার দিকে। ছুঁতে পারল না ওকে। খুব ঠান্ডা কিছু একটা স্পর্শ করে যেন ছিটকে সরে এলো ওর হাতটা। তবে তারপরেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। যেন রনর আদর নেবে বলেই মাথাটা একটু ঝুঁকিয়ে দিয়েছিল ইভানা। ও মুখটা তুলল ধীরে ধীরে। কোথায় সেই রক্তমাখা মুখ? বড় মিষ্টি একটা মুখ, বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে রনর দিকে। পরনে একটা লাল ফ্রক। এতক্ষণে তোফাও বাবার কাঁধ ছেড়ে মুখ তুলে তাকিয়েছে একবার। ওর চোখে চোখ মিলল ইভানার। রনর মনে হলো ইভানা হাসলো একটু। তারপর দরজাটা ছেড়ে দাঁড়িয়ে আবার বাইরে থেকে ইঙ্গিত করল। আর দাঁড়ালো না রন। এই ছোট্ট মেয়েটার থেকে জোর করে চোখ সরিয়ে তোফাকে জড়িয়ে ধরে সিঁড়ি দিয়ে নেমে গেল নিচে। ঘরের মধ্যে একা একা দাঁড়িয়ে রইল ইভানা। ওর মধ্যে বেঁচে থাকা ওই ছোট্ট মনটা এখনো ঠিক বুঝতে পারছে না ও এদের এভাবে যেতে দিল কেন। ওই পাদ্রিটা যখন ওকে খুন করে মৃত্যুটাকে আরও নিশ্চিত করতে ওর গলায় দড়ি দিয়ে ওকে ঝুলিয়ে দিয়ে পালিয়ে গেছিল, তারপর থেকে তো এই বাড়িতে আসা একটা লোককে ও বাঁচতে দেয়নি। ঠিক ওর গলায় যেভাবে ছুরি চালানো হয়েছিল সেভাবেই প্রত্যেককে শেষ করেছে ও। এবার যখন ওই পাদ্রির মতো সাজা লোকটা এদের এখানে রেখে গেল, ঠিক তো করেই ফেলেছিল ইভানা, কাউকে বেরোতে দেবে না আর। কিন্তু তারপরেই ও দেখতে পেয়েছিল ঠিক ওর মতো ছোট্ট মেয়েটাকে। ওর খুব ইচ্ছে হয়েছিল ওর সঙ্গে খেলবে। মেয়েটাকে ও 3 নম্বর ঘরটা অবধি ডেকেও এনেছিল। ও চলেও এসছিল লাফাতে লাফাতে। কিন্তু তারপরেই মেয়েটা খুব ভয় পেয়ে গেল। বোধহয় ওর রক্তমাখা মুখটা দেখতে পেয়ে গেছিল। ও মেয়েটাকে দরজা বন্ধ করে আটকে দিয়েছিল, কিন্তু ওকে মারবে বলে নয়,
ওর সঙ্গে খেলবে বলে। ইভানার তো টেডি ছাড়া আর একটাও বন্ধু নেই। তারপর ও যখন ওর নতুন বন্ধুকে অনেক করে রিকোয়েস্ট করছে ওর সঙ্গে খেলতে, কিন্তু বন্ধু শুধু কাঁদছে আর চিৎকার করছে। বন্ধুর বাবাটা দরজাটা ভেঙে এসে শক্ত করে জড়িয়ে ধরেছিল ওকে। বুঝেছিল ইভানা ঘরে আছে, কিন্তু তাও পালানোর চেষ্টা করেনি। তখনই ইভানা জেনে গেছিল বন্ধুর বাবা বন্ধুকে ভালোবাসে, যেমন বাস্তব নিজের বাবা। তারপর তারপর বাবা মরে গেল, ও একা হয়ে গেল। বন্ধুর বাবাটাকেও মারেনি, শুধু বন্ধুর মাটা বাজে। তাই ইভানা সাধারণত যা করে ওর সঙ্গেও তাই করেছিল। বন্ধুর মা তো বন্ধুর ক্ষতি চেয়েছিল। বন্ধু চলে গেছে এখন। যতক্ষণ ওকে দেখা যাচ্ছিল বন্ধু তাকিয়েছিল ওর দিকে, টাটা করছিল। বন্ধুর জন্য খুব মন কেমন করছে ইভানার, কিন্তু ওর ছোট মনটা জানে যখনই ওর পচা মুখটা বন্ধু দেখতে পাবে বন্ধু ওকে ভয় পাবে। তাই বন্ধুকে তাড়িয়েই দিল, একেবারে তাড়িয়ে দিল। একা ফাঁকা ঘরটায় দাঁড়িয়ে আপন মনেই কাকে যেন টাটা করতে লাগলো ইভানা। শেষ হলো আমাদের আজকের গল্প শ্রেয়মের লেখা ইভানা। পর্ব পরিচালনা, শব্দগ্রহণ, গল্প পাঠ ও অর্ণবের চরিত্রে আমি অর্ণব, তোফা ও ইভানার চরিত্রে অস্মিতা, তোরসার চরিত্রে দেবস্মিতা, রণদীপের চরিত্রে সায়ন্তন, পাদ্রী ও দোকানদারের চরিত্রে সৌভিক এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি মরীচিকা চ্যানেলের পক্ষ থেকে দেবস্মিতাকে। চ্যানেলটির লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানাও পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি আমরা। ততদিন প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। শুভরাত্রি।